তন্ত্র সম্পর্কে আমরা যতটা সম্ভব জানার চেষ্টা করব আজ ওর থেকে। তন বিস্তারে ত্রায়তে তন্ত্রম, মানে আমার যে তন, মানে এই যে ভাণ্ড, সেই ভাণ্ডের মধ্যে গোটা ব্রহ্মাণ্ডটা আছে। আর্য আসলে পূর্ণাভিষিক্ত। কৌল উপনিষদে এটা বলা হচ্ছে যে মুক্তির নাস্তি জটাজুটে। নমস্কার, আমি শাওলি। আজকে আমি যাকে নিয়ে আমার সঙ্গে এসেছি আপনাদের কাছে, সে আর্য জানা। আর্য আমাদের একদম ছোট ভাইয়ের মতো, ভাইই বলা যেতে পারে, কারণ ওরা সব আমাদের এই স্টুডিওটা সারা দিন মাতিয়ে রাখে একদম, হ্যাঁ, কাজে কমে হাসি ঠাট্টায়। আর্যকে আমরা এখানে জানি অ্যাকচুয়ালি ভয়েস আর্টিস্ট হিসেবে বা স্টোরি টেলার হিসেবে, কিন্তু আজকে আর্যর অন্য আর একটা পরিচয় জানতে আমি ওকে নিয়ে এখানে বসেছি। বুঝতেই পারছেন আমাদের স্টুডিওতে আড্ডা চলছে এবং ও একটা বোধহয় চিনুর কাছে কাজ করছিল, ও চিনুর কাছ থেকে কাজ করতে করতে এখানে এসে বসে গেছে। পরিচয় করে দিই, আর্য জানা। নমস্কার। আর্য, তোর একটা অন্যরকম অদ্ভুত লাইফ আছে, যে লাইফটা আমরা সাদা চোখে, মানে অন্তত তোর মানে বেশবাস দেখে বুঝতে পারছি না কিছু। হ্যাঁ, সেটা তো বটেই। আসলে আমার যেটা মনে হয় দিদি, জানো তো, যে বেশের সাথে বোধহয় কারোর জীবনের কোনো সংযোগ থাকে না। মানে মানে বেশ দিয়ে তুমি কাউকে আইডেন্টিফাই করতে পারবে না। সে মানে আমি যতই বলি, হ্যাঁ বেশটা আমাদের একটা মানে একটা ইউনিফর্ম পরে থাকলে বোধহয় সুবিধা হয় আইডেন্টিফাই করতে যে এই কাজটা করছে বা ওই কাজটা করে। কিন্তু সাধারণ জীবনের সাথে একটা মানুষের বেশ যা খুশি হতে পারে, মানে সেটার সাথে কি কারোর স্পিরিচুয়ালিটির সম্পর্ক বোধহয় নেই। স্পিরিচুয়ালিটির অতটা নেই, কিন্তু একজন মানুষের তার বেশ বাস, তার সাজগোজ, এগুলোর ওপর তার নেচারটা অনেকটা নির্ভর, মানে নেচারের ওপর এই জিনিসগুলো অনেকটা নির্ভর করে। সেই দেখে অন্তত তার একটা আঁচ দেখা যায়। এই কারণে আজকে বেশবাস নিয়ে ওর কথা বলা শুরু করলাম। আসলে আমরা তন্ত্র সম্পর্কে অনেক রকমের আজকাল উদ্ভট জিনিসপত্র পাই, এবং তন্ত্র মানেই বেশ লাল কাপড় পরে একজন কেউ বসবেন, এবং কোথাও একটা একটু বীভৎসতার সঙ্গে জড়িত, উগ্র একটা ব্যাপারের সঙ্গে জড়িত। কিন্তু ওটাও যে সাধনার আরেকটা পন্থা, আরেকটা অন্যতম পন্থা, এবং এই বিষয়গুলোকে নিয়ে আমাদের খুব একটা জানানো হয় না। তো এবং আজকালকার আরেকটা জিনিস, একটা শব্দ খুব আমরা লক্ষ্য করি, সেটা হলো যে যারা তন্ত্র নিয়ে কথা বলেন, কারণ দেখ, দীক্ষা, সাধনা, যোগ, এগুলো নিয়ে অনেকেই কথা বলতে পারেন, কিন্তু তন্ত্র নিয়ে কি সত্যি যে কারুর কথা বলার যোগ্যতা আছে যদি সে সেটা সম্পর্কে না জানে ভালো করে? দেখো, আমার যেটা মনে হয় যে যে কোনো বিষয় নিয়ে কথা বলার আগে সেই মানুষের একটা বেসিক জায়গা হওয়া উচিত যে আমি এই বিষয়টার অধিকারী। একদম। মানে আজকে একজন এমবিবিএস ডক্টর, সে ডাক্তারি সম্পর্কে যা বলবে, সাধারণ মানুষ তো সেটা বলতে পারবে না। আজকে আমাকে যদি স্পোর্টসের ব্যাপারে জিজ্ঞেস করা হয়, আমি তো সেটা বলতে পারবো না। বা মানে আমাকে আমার ফিল্ডের বাইরে যা খুশি কেউ যদি জিজ্ঞেস করে, আমি সেটা বলতে পারবো না। তো এই কারণে বলছি এই কথাগুলো। এবার আমরা সোজাসুজি ওর আরেকটা যে পরিচয়, স্টোরি টেলার, ভয়েস ওভার আর্টিস্টের বাইরে, সেটা নিয়ে কথা বলি। আর্য আসলে পূর্ণাভিষিক্ত, এবং সেই কারণেই ওর সাথেই আজকে আমরা তন্ত্র সম্পর্কে আমাদের মনে যাবতীয় যা কিছু ভুল ধারণা আছে সেগুলো একটুখানি ক্লিয়ার করে নেবার চেষ্টা করব, এবং তন্ত্র সম্পর্কে আমরা যতটা সম্ভব জানার চেষ্টা করব আজ ওর থেকে। বল এবার। দেখো, তন্ত্র বিষয়টা মানুষের কাছে মানে বেসিক তন্ত্র সম্পর্কে মানুষের যে ধারণা, এক হচ্ছে তন্ত্র মানেই একটা মানুষ, আমি যদি খুব সাধারণ কথা বলি, আমি যে বললাম আমি তান্ত্রিক, একটা মানুষের প্রশ্ন হবে, ও তুমি তার মানে শ্মশানে থাকো? তো প্রথমেই একটা মানুষের আসে, তান্ত্রিক মানে তাকে শ্মশানে থাকতে হয়, তাকে সবসময় লাল কাপড় পরতে হয়, সে বোধহয় এত বড় একটা লম্বা লাল তিলক থাকবে, এবং খুব বিকট স্বরে খুব চিৎকার করে নানান অঙ্গভঙ্গি করে, খুব উদ্ভট কিছু মন্ত্র আওড়াবে, যেটা কোথাও একটা কোনো ব্ল্যাক ব্যাপারের সঙ্গে জড়িত, ভীষণ একটা ডার্কার ফর্মের সাথে জড়িত। বেসিক্যালি সেটা নয়। তন্ত্র সম্পর্কে আমাদের কৌল উপনিষদ, প্রথম কৌল কি সেটা পরে আসছি, প্রথম তন্ত্র ব্যাখ্যাতে আসি। কৌল উপনিষদে তন্ত্র সম্পর্কে যে আমরা বিশ্লেষণ পাই বা আমাদের শাস্ত্র
তন্ত্র সম্পর্কে যে বিশ্লেষণ দেয় হুম, সেটা খুব সূক্ষ্ম কথায় বললে তন বিস্তারে ত্রায়তে তন্ত্রম, মানে আমার আচ্ছা। যে তন, আমার যে মানে এই যে তনু ভাণ্ড, মন, হুম, সেই ভাণ্ডের মধ্যে গোটা ব্রহ্মাণ্ডটা আছে। একদম। মানে আমার বাইরে কিছু না, ওই ঠাকুরের কথার মতন, মানে একটা বৃহৎ সাগরের মধ্যে একটা কলসি, তার ভেতরেও জল, তার বাইরেও জল। বাইরে যায়। এবার আমাকে তো এই মানে আমার ভাণ্ডটাকে নিয়ে চলতে হচ্ছে। হুম, হুম, আমি আমার ভাণ্ডের মধ্যে থেকে গোটা ব্রহ্মাণ্ডটাকে অনুভব করছি। ঠিক। হুম। তন্ত্র সেই অনুভবের একটা পথ। কি সুন্দর বললি রে, হ্যাঁ। তন্ত্র সেইটার সেই 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 অনুভূতিটা আমাকে তন্ত্র করাচ্ছে আমার শরীরের মধ্যে দিয়ে। হুম, যেরকম ফর এক্সাম্পল বলি, কৈলাস পর্বত। হুম, কৈলাস পর্বত বলতে আমরা জানি যে সেখানে শিব থাকেন, ঠিক। সেখানে শিব বসে রয়েছেন। তন্ত্র কিন্তু একটু অন্যভাবে দেখায়। তন্ত্র কুলার্ণব তন্ত্রে একদম প্রথম কুলার্ণব তন্ত্রের একদম প্রথম শ্লোক, কৈলাস শিখর আসীনং দেবদেব জগৎগুরু। তো সেখানে বলছে যে কৈলাস শিখরের উপরে দেবদেব জগৎগুরু বসে রয়েছেন, মানে এই জগতের গুরু তিনি বসে রয়েছেন। তন্ত্র সেই ব্যাখ্যাটাকে করছে যে কৈলাস সেটা কোথায়, সে আমার সহস্রারের মধ্যেই কৈলাস, আমার আমার এই সহস্রারের মধ্যেই কৈলাস, আমার হৃদয়ের মধ্যেই দেবী বিরাজ করছেন। ফলত এই শ্মশানে থাকার বিষয়টা নিয়ে একটা কথা বলি। শ্মশানে তান্ত্রিককে থাকতেই হয়। হুম, শ্মশান মানে পরম শূন্যতা। আমি নিজেকে পরম শূন্যতায় অনুভব করব। হ্যাঁ, সব কিছুর মধ্যে থেকে লক্ষ লক্ষ মানে মানুষজনের কোলাহলের মধ্যে থেকে আমি নিজেকে শ্মশানে অনুভব করব। শ্মশান মানে অ্যাকচুয়ালি শূন্যতা, যেখানে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। তবে তো আমার অহং বর্জিত হতে পারবে। হ্যাঁ 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 হ্যাঁ, তন্ত্র সেই মার্গটাকে আর কি প্রশস্ত করে আমাদেরকে। সেই তন্ত্র হচ্ছে একটা পথ। তাহলে পূর্ণাভিষিক্ত হওয়ার ব্যাপারটা কি? পূর্ণাভিষিক্ত হওয়ার ব্যাপারটায় আসি এবার। কারণ পূর্ণাভিষিক্ত না হলে সব তন্ত্র করা যায় না। না, তন্ত্রের কোনো কার্যকলাপের মধ্যেই দেখো একটা বেসিক, যেরকম আমাদের ইসের ক্ষেত্রে যেরকম আমরা যদি বলি যে একটা মানুষ, তাকে প্রথমে স্কুলের পড়া পড়তে হয়, হুম, 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 ঠিক আছে? স্কুলের পড়া পড়ার পরে সে গ্র্যাজুয়েশন হ্যাঁ, করছে, মানে স্টেপ বাই স্টেপ। তারপর সে মাস্টার্স করছে। একটা বেসিক তো গ্র্যাজুয়েশন মাস্টার্স অব্দি একটা মানুষের আজকাল সবাই মোটমাট করে। হুম, হুম, পূর্ণাভিষিক্তটা ব্যাপারটা হচ্ছে ওটা মাস্টার্সের মতন অনেকটা। পূর্ণাভিষেক আচ্ছা। ব্যাপারটাই হচ্ছে মাস্টার্স। হুম, তার আগে হচ্ছে শাক্তাভিষেক। পূর্ণাভিষেকের আগে শাক্তাভিষেক হয়, আচ্ছা। আর তার আগে সামান্য দীক্ষা হয়। এগুলো কি? এগুলো কি আমি হ্যাঁ, তোমাকে একটা পুরো ক্রোনোলজি অনুযায়ী বলি। প্রথম কথা আমি বলি কৌল কি। আচ্ছা। কারণ পূর্ণাভিষেক হলো মানে একটা মানুষ কৌল হলো। হুম, কৌল হচ্ছে যে কুলাচার যিনি করেন তিনি হচ্ছেন হ্যাঁ, কৌল। হ্যাঁ, এবার কুলাচার কি? কুলাচার বলতে সাধারণ মানুষের একটা ধারণা আছে, কুল মানে বোধহয় পরিবার, আর আমার পরিবার বা আমার বংশ পরম্পরা অনুযায়ী যে আচার অনুষ্ঠান চলে এসছে সেটাই কুলাচার। আদতে সেটা নয়। কুল শব্দের অর্থ হচ্ছে শিব শক্তাত্মক, মানে শিব এবং শক্তি। শক্তির যে, হুম, হ্যাঁ, তো এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটাই শিব তার শক্তাত্মক। সৃষ্টি, হ্যাঁ, হ্যাঁ, তার বাইরে তো কিছু নেই। না। পুরুষ আর প্রকৃতির বাইরে তুমি কিছু কিছু পাবে না। নেই, না। আমি আমার সব কার্যের মধ্যে দিয়ে সেটাকে যাপন করছি, সেইটা হচ্ছে কুলাচার। আর সেটা যে করে সে কৌল। কৌল, ঠিক। হুম, এবার এই কৌল হতে গেলে যেরকম একটা মানুষকে জীবনে গুরুর তো প্রয়োজন হয়, যা কিছু করবে, মানে আমি তো গুরু ভিন্ন কিছু করতে না, পারবো না। হুম, আমার জীবনযাপনও যদি বলি, সেখানেও বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমার গুরুকে প্রয়োজন, ঠিক। নির্দিষ্ট কাজে। তো একটা আধ্যাত্মিক চেতনার কে সেখান থেকে আমি সেইটা চৈতন্যের জায়গায় যাচ্ছি, সেখানে তো গুরুর আবশ্যকতা মানে আরো বেশি করে, একদমই তাই। তো গুরুর কাছে গেলে পরে গুরু নির্ধারণ করে যে তিনি আমাকে কখন উপযুক্ত বলে মনে করছে যে আমি তোমাকে সামান্য দীক্ষা দেব। আচ্ছা। গুরু মানে গোটা ব্যাপারটাই ভীষণ গুরুগম্য। হুম, হুম, এবং গুরুগম্য এই কারণে, তার কারণ হচ্ছে তন্ত্রের পথ সম্পর্কে কৌল উপনিষদ যে কথা বলে, তন্ত্রের পথ মানুষ এটাকে উগ্রভাবে, আসলে উগ্র নয়, তন্ত্রের পথ খুব কঠিন। 100 বার। কেন কঠিন? তার কথাটা এই কারণে কঠিন বলা হচ্ছে যে আমাদের এই যে কলিযুগ, আমি যদি বিভিন্ন যুগের
একটা বিশ্লেষণ করি, কলিযুগে বলা হচ্ছে যে মানুষের জীবন খুব পরিসীমিত, মানে সীমিত মানে খুবই শর্ট, এবং এই শর্ট টার্ম পিরিয়ডে মানুষ তার মানে চিরাচরিত একটা স্বভাব অনুযায়ী সে অনেক কিছুর পিছনে দৌড়াচ্ছে, অনেক কিছুর পিছনে দৌড়াচ্ছে। মানে একটা মানুষকে মাল্টিটাস্কিং হতে হচ্ছে, একদম মানে কর্পোরেট ভাষায় বলতে গেলে মাল্টিটাস্কিং হতে হবে প্রত্যেকটা মানুষকে। তো তার মধ্যে দাঁড়িয়ে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্ম মানে নিজের স্পিরিটের কথা শোনা, সেটা ভীষণ ডিফিকাল্ট। সেই জায়গায় দাঁড়িয়ে তন্ত্রের মার্গ ভীষণ কঠিন। তার কারণ হচ্ছে তন্ত্র খুব র্যাপিডলি তোমাকে অনেক কিছু দিয়ে দিতে পারে। আচ্ছা, তোমার সাধন পথে অনেক 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 কিছু তোমাকে পাইয়ে দিতে পারে। অনেক কিছু ইন দ্য সেন্স আমি একদম মানে গাড়ি বাড়ির কথা কিন্তু বলছি না। মানে তোমার ওই যেটা বললাম যে শিবশক্তাত্মক যদি ব্রহ্মাণ্ড হয়, সেই ব্রহ্মাণ্ডের অনুভূতিগুলো খুব সহজে পাইয়ে দেবে, যেটা হয়তো তুমি অন্য মানে মার্গের মাধ্যমে গেলে হয়তো সেটা তোমার মানে অনেকটা সময় লাগতে পারে। তন্ত্র সেই মার্গটা অনেক তাড়াতাড়ি দেয়, মানে অনেক মানে সেটা অনেক তাড়াতাড়ি হয়, র্যাপিড। কিন্তু ওই বলা হচ্ছে কৌল উপনিষদে খুব সুন্দর করে, মানে এই ব্যাখ্যাটা খুব মানে আমার দারুণ লেগেছিল যখন আমি গুরুমুখে শুনেছিলাম, যে খড়গের ওপর দিয়ে হাঁটা যতটা না কঠিন, একটা ব্যাঘ্রকে আলিঙ্গন করা যতটা না কঠিন, নিজের গলায় সর্পবেষ্টন করা যতটা না কঠিন, তার থেকেও বেশি কঠিন হচ্ছে তন্ত্রের মার্গ। কেন প্রশ্ন? এবার তখন আমরা প্রশ্ন করেছিলাম যে আচ্ছা শ্রীনাথজি, আমরা গুরুকে শ্রীনাথ বলি কারণ তোরা নাথ সম্প্রদায়ের এক্স্যাক্টলি আমাদের সম্প্রদায়টা অ্যাকচুয়ালি তন্ত্রের বিভিন্ন সম্প্রদায় নাথ সম্প্রদায় থেকেই তীর্থনাথ, আমরা তীর্থনাথ পরম্পরা, এবং সম্ভব বলে আরেকটা পরম্পরা আছে, আনন্দনাথ আলাদা। তন্ত্রের মার্গটা এই কারণে কঠিন, কারণ প্রবৃত্তি এবং নিবৃত্তি দুটো পথকে এক জায়গায় ব্যালেন্স করে নিয়ে চলা। সন্ন্যাস একটা মানুষ নিচ্ছে, আমি কখনোই মানে উইথ ডিউ রেসপেক্ট আমি কাউকে কোনো কিছু বলতে চাই না, কিন্তু একটা মানুষ সন্ন্যাস নিচ্ছে মানে তুমি ভেবে দেখো নিবৃত্তির দিকে চলে গেল, মানে সে তার আশপাশের সমস্ত কিছুকে সে খুব নিরপেক্ষ, খুব ডিট্যাচড দৃষ্টিতে দেখলো। মানে সে কোথাও গিয়ে কি সে এসকেপিস্টের কাজ করলো না? মানে এটা যদি আমরা বিচার করতে বসি কখনো, এটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে যে আমি সবকিছু থেকে পালিয়ে গেলাম, মানে সরিয়ে রাখলাম, মানে এটা দুষ্টু প্রশ্ন বল। হ্যাঁ, এটা একটা এসকেপিস্টের মতন কাজও হতে পারে, মানে এটা। কিন্তু তুই বল আমাকে কৌলের কাজ থেকে শুরু হলো যে কৌল যে কেউ হতে পারে, মানে প্রথম স্টেপটা সবাই হলো, তারপরে আসছে সামান্যাভিষেক, শাক্তাভিষেক, সেটা কি? হ্যাঁ, তো তন্ত্রের বিষয়টা ওই যেটা বললাম যে তোমাকে দুটোকে ব্যালেন্স করে নিয়ে চলতে হবে। তুমি প্রবৃত্তিও রাখবে, তুমি নিবৃত্তিতেও থাকবে, মানে তুমি দেহটাকে মিথ্যে বলে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তুমি বলছো না, তার কারণ হচ্ছে তোমার কাছে জগৎ ব্রহ্মময়। তুমি যদি খুব ভালো করে বিচার করো, পরের অংশটাও আছে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, কিন্তু জগৎ তো ব্রহ্মময়, আমি তাকে মিথ্যা বলি কি করে? তো সেই জায়গা থেকে তন্ত্র বলে যে সবকিছুকে নিয়ে থাকতে হবে। এবার গুরু তোমাকে সঠিক জায়গায় সঠিক উপদেশ দেবে, মন্ত্রের উপদেশ দেবে, তুমি সামান্য দীক্ষিত হলে। আচ্ছা, এটা সামান্য দীক্ষা। আচ্ছা, সামান্য দীক্ষা অনেকটা সাধারণ দীক্ষা যেরকম মানুষ নেয় ওই রকমই। আচ্ছা, তুমি গেলে গুরুর কাছে, প্রথম যেটা দরকার সেটা হচ্ছে সমর্পণ। আমাকে গুরু কি দেবে সে তো পরের কথা, আগে শরণাগতি দিক। আমি তো তার কাছে শরণাগতি চাইতেই এসেছি, আগে আমাকে শরণাগতি দিক, আমি তার থেকে সামান্য দীক্ষা অর্জন করব। সামান্য দীক্ষা অর্জন করার পরে নিত্য জপ, যেটা খুব জরুরি, মন্ত্র উপদেশ পেলে পরে নিত্য জপ একটা মানুষের ভীষণ প্রয়োজন। নিত্য জপ, উপাসনা, এইটা করতে 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 একটা সার্টেন টাইম অফ পর, সেটা অবশ্যই গুরু বুঝবেন। হ্যাঁ, কাকে দিয়ে যেরকম হয় না যে একটা কাজ একটা মানুষ শুরু করেছে, এবার সে প্রো হয়েছে কিনা সেটা তো তার মাস্টার বুঝবে। হ্যাঁ, তো গুরু ওটা মানে বোঝেন, ওই জন্য এই পথটা ভীষণ গুরুগম্য। গুরু ওটা বোঝেন যে হ্যাঁ এইবারে হয়তো ও শাক্তাভিষেকের জন্য প্রস্তুত হলো। শাক্তাভিষেক হলে পরে যেটা হয়,
শাক্তাভিষেক, এবার অভিষেক ব্যাপারটাই দেখো, অভিষেক ব্যাপারটাই হচ্ছে যে জল দিয়ে সিঞ্চন করা অভিষেক। তো অভিষেকের পুরো গোটা প্রসেসটা ওইভাবেই চলে। শাক্তাভিষেক শক্তি মন্ত্রের মাধ্যমে জল দ্বারা সিঞ্চন করা হয় একটা মানুষকে, এবং যে কেউ, এখানে আমি বারবার বলছি, ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে একটা মানুষ শাক্তাভিষেক নিতে পারে একজন গুরু থেকে, এবং শাক্তাভিষেক নিলে পরে সে শক্তি পূজার অধিকারী হলো। আচ্ছা, সে শক্তি পূজার অধিকারী হলো। এবার গুরু তাকে নির্দিষ্ট কিছু মন্ত্র দিয়েছে শাক্তাভিষেকের সময়, সেগুলোর পুরস্চরণ দরকার। পুরস্চরণ কি? পুরস্চরণ মানে হচ্ছে একটা পার্টিকুলার সংখ্যার জপ আমি করব। মানে ধরো 1258, এই সব এটা একটা সংখ্যা। এবার আমি 1258 জপ করব। বিভিন্ন সময় কোনো বিশেষ মন্ত্রের 1258 জপ হলে পরে আমার সেই মন্ত্রটা আমি সিদ্ধ করলাম। সেই মন্ত্রটাতে আমি মানে সেই মন্ত্র আমি প্রয়োগ করতে পারবো, সেই মন্ত্রের আমি মানে সেই মন্ত্রতে আমি পুজো উচ্চারণ করার অধিকারী হলাম। এবং এইরকম ভাবে অনেকগুলো প্রসেস যায়। অন্তত পক্ষে আমরা যা শুনেছি আমাদের গুরু মুখে, অন্তত পক্ষে গুরু মন্ত্র এবং ইষ্ট মন্ত্র যে দুটো গুরু দিচ্ছেন শাক্তাভিষেকের সময়, সেই মন্ত্রের অন্তত পক্ষে 5টা পুরস্চরণ দরকার। আচ্ছা, হ্যাঁ, এবং সেটা গুরু নির্ধারণ করে দেবে যে কত সংখ্যায় জপ হবে। আচ্ছা, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। কখনো মানে তীর্থ স্থান আদিতে গেলে পরে 1258তেও হয়ে যায়। নিজের বাড়িতে বসে করলে হয়তো 12,08,000 গিয়ে ওটা দাঁড়াতে পারে, এতটাই। এবং খুব নিষ্ঠার সাথে, মনোযোগের সাথে সেটা করতে হয়। আচ্ছা, তবে গিয়ে তুমি একটা টাইমের পরে, একটা সময়ের পরে তুমি পূর্ণাভিষেকের অধিকারী হলে। আচ্ছা, তার মানে শাক্তাভিষেকের পরেই আসছে পূর্ণাভিষেক। একদম, শাক্তাভিষেকের পরে আসে পূর্ণাভিষেক। পূর্ণাভিষেক যখন হচ্ছে, দেখো কথাটার মধ্যেই রয়েছে যে পূর্ণ অভিষিক্ত হলো। এক্স্যাক্টলি, পূর্ণ অভিষিক্ত হলো। পূর্ণাভিষেকটা অনেকটা মানে সন্ন্যাসের মতো। আচ্ছা, অনেকটা সন্ন্যাসের মতো। এখানে তিলকাঞ্চন দান হয়, নিজের আত্মশ্রাদ্ধ করতে হয়, আচ্ছা, যা সন্ন্যাসে করা হয়ে থাকে। গুরু তোমার হাতে দণ্ডকমণ্ডল ধরাবে, তুমি সেই দণ্ডকমণ্ডলের কমণ্ডলটা তুমি নিয়ে নেবে, গুরুর থেকে চেয়ে নেবে, দণ্ডটা গুরুকে দিয়ে দেবে। এটা খুব অদ্ভুত একটা সিগনিফিকেন্স, যে দণ্ডকমণ্ডল দুটোই কিন্তু তুমি বিসর্জন করলে না, একটা তুমি রেখে দিলে, এটা কমণ্ডল। কেন? দেখো, সন্ন্যাসে তুমি কিন্তু সবটা পরিত্যাগ করছো, ঠিক, কিন্তু এই যে অবস্থা পূর্ণাভিষেক, এটা হচ্ছে অবধূতের অবস্থা, যেখানে তুমি রেখে দিলে, মানে তুমি সংসারে নিজেকে রাখলে, কিন্তু দণ্ডটা ভাসিয়ে দিলে, মানে তুমি সন্ন্যাসেও প্রবেশ করলে। ওই যেটা আমরা বলছিলাম যে প্রবৃত্তি আর নিবৃত্তি মাকে পাশাপাশি রেখে চলা। পূর্ণাভিষেকে যেটা হয় সেটা হচ্ছে তিলকাঞ্চন শ্রাদ্ধ হলো, মানে সবকিছু হয়ে যাওয়ার পরে গুরু যেটা দেয় সেটা হচ্ছে গুরু পাদুকা মন্ত্র। আচ্ছা, ঠিক আছে, তার আগে অবধি গুরু মন্ত্র ছিল, এরপরে গুরু পাদুকা মন্ত্র হলো। এটা অত্যন্ত রহস্যময় মন্ত্র, খুবই গূঢ় এর তত্ত্ব, আমি সেটাতে আর যাচ্ছি না। কিন্তু পাদুকা মন্ত্রটা দেওয়া হয়, এবং গুরু পাদুকা মন্ত্রর সাথে ইষ্ট মন্ত্র যেটা গুরু দেন সেটা তো রয়েছে। হ্যাঁ, সেটা তো রয়েছে, সেটা তো থাকবেই। সেটা তো প্রথম থেকে মানে সামান্য দীক্ষা থেকে ওটা শুরু হয়েছে, ওটা কন্টিনিউ হচ্ছে। আগে পিছে কি হচ্ছে সেটা পরের ব্যাপার। ওটা বীজ, ওটা একদম সূত্র, ওইটা থাকছে। ওটার সাথে গুরু পাদুকা মন্ত্র, ব্রহ্ম মন্ত্র, এগুলো অ্যাড হচ্ছে। এবং তারপরে পূর্ণাভিষেকের যে ব্যাপারটা, পূর্ণাভিষেক হলে পরে নিত্য কর্ম করতে হয়, নিত্য কর্মের সে অধিকারী হয়। নিত্য কর্ম মানে কি? নিত্যকর্ম মানে সে এটা এক্সপেক্টেড, সে স্ত্রী হোক বা পুরুষ, সে নিত্য ত্রিসন্ধ্যা গায়ত্রী করবে। আচ্ছা, সে নিত্য জপ করবে, একটা বিশেষ সংখ্যার জপ, যা তার নিত্য দিনের জপ সংখ্যা কারোর ক্ষেত্রে 508 হতে পারে, কারোর ক্ষেত্রে 108 হতে পারে। সেটা তার যতটা সামর্থ্য, সেই সামর্থ্যের মধ্যে সে নিত্য জপ আদি করবে। ইষ্ট পূজা, গুরু পূজা নিত্য সে করবে। এবং বিশেষ বিশেষ সময়, বিশেষ বিশেষ তিথিতে, বিশেষ বিশেষ পক্ষে সে পুরস্চরণ করবে।
যেটা আগে আমরা বলছিলাম, পুরুষচরণটা তাকে করতে হবে, এটা তার একটা মানে বাধ্যতামূলক জায়গা চলে আসে যে পুরুষচরণটা করবে। আসলে এটা কিছুই না, দেখো আমার যেটা মনে হয় যে যেরকম গান, তুমি খুব এটা আরো তুমি ভালো বলতে পারবে যে আমি গান গাই কিন্তু আমি রেওয়াজ করি না, হ্যাঁ সেটা সম্ভব, আমার তো পলিশটা থাকবে না, মরচে পড়ে যাবে। এই নিত্য জপ করা আর পুরুষচরণ এই ব্যাপারটা তাই, আমি মানে নিত্যদিন সেটাকে জপ করছি, ফলত সেটার মাধ্যমে আমার মধ্যে সেই মন্ত্রের একটা শক্তি সঞ্চারিত হচ্ছে। আবার আমি পুরুষচরণ যখন করছি বিশেষ কোনো তিথিতে পক্ষে, তখন আমি যেন সব কিছু ভুলে ওটার মধ্যেই আছি। যখন পুরুষচরণ করা হয় তখন এটা এক্সপেক্টেড যে সে আর অন্য কিছু সেই দিন করবে না, সে ওটার মধ্যেই থাকবে, সে ওই জবটার মধ্যেই থাকবে, 12 লক্ষ হোক, 12,000 হোক বা 1258 হোক, যাই হোক সে সেটার মধ্যেই থাকবে। ফলত ওই একটা সারাদিন ধরে রেয়াজ করার মতন বা সারাদিন ধরে প্র্যাকটিস করার মতন বা ফাইনাল শো এর আগে স্টেজ রিহার্সালের মতন আমি সারা দিন ওইটা করলাম, ওটার মধ্যে দিয়ে আমি অন্তরে সেটাকে যাপন করছি, সেই মন্ত্রটাকে যাপন করছি। আসলে মন্ত্র যেটা দেওয়া হচ্ছে বই থেকে পড়ে নিলেও তো হয়ে যায়, কিন্তু কেন গুরুর থেকে নেওয়ার কারণটা হচ্ছে সে অনেক বছর ধরে সেটাকে জপে 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 উচ্চারণ করেছেন, ফলত তার ওই শব্দময় ব্রহ্ম তার জন্মে গেছে, সে সেটা আমাকে দিচ্ছে কানে, আমি সেটা শ্রবণ করছি। এবার আমারও দায়িত্ব সেটাকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া। এটাই হচ্ছে পূর্ণাভিষেক হলে পরে এটাই তার কর্তব্য। পূর্ণাভিষেকের সাথে যেটা ব্যাপারটা হচ্ছে যে একটা মানুষ এটা সে খুব সাধারণভাবে থাকে, দেখো ওই যেটা আমরা পোশাক নিয়ে যেটা বললাম তোকে দেখে তো বোঝা যায়, হ্যাঁ মানে এটা বোঝা যাওয়ার কথাও না, তার কারণ হচ্ছে যে দেখো হ্যাঁ মানে খুব মানে আমি কৌল উপনিষদের একটাই কথা বলি, কৌল উপনিষদে এটা বলা হচ্ছে যে মুক্তির নাস্তি জটা জুটে, আচ্ছা মানে জটা জুটো রেখে নিলাম, হ্যাঁ 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 না কাশায়াং মুন্ডনে, মানে আমি মাথা কামিয়ে ফেললাম, তাতেও তো আমার মুক্তি তো হলো না। আমি একটা বিশেষ রঙের পোশাক আমি লাল পরে ফেললাম, কালো পরে ফেললাম, সাদা পরে ফেললাম, যাই পরি না কেন, খুব অদ্ভুত, এটা আমার গুরুমুখেই শোনা যে আমি ওই বিশেষ রঙের পোশাকটা পরি, সেটাও তো আমার একটা গরিমা, সেটাও তো আমার একটা কোথাও গিয়ে যেন একটা ওই পরিচয় তৈরি হলো। কিন্তু আমি যদি মুক্তি পেতে চাই তাহলে তো আমাকে অষ্টপাশ থেকে মুক্তি হতে হবে, গরিমা থেকে বেরোতে হবে, ব্যাপারটা মানে ইনফ্যাক্ট যেটা কৌল উপনিষদে আরেকটাও কথা বলে যে আমি যতক্ষণ মুক্তির ইচ্ছে ত্যাগ না করব ততক্ষণ মুক্তি হবে না। মানে এটা গৌতম বুদ্ধের কাহিনী তো আমরা দেখেছি যে গৌতম বুদ্ধ যতক্ষণ আমি নির্বাণ প্রাপ্তি করব এই ভাবনায় তিনি রয়েছেন, সুজাতার থেকে তিনি পায়েস গ্রহণ করছেন না, ততক্ষণ কিন্তু হলো না। সব ক্ষেত্রেই ওই মানে ফলের চিন্তা না করে তোমার যার মানে কর্মপথে কর্ম, সাধন পথে সাধন, একদম ফলের প্রতি আসক্তি আসতে হবে, ওটাও তো আর একটা ওটাও তো। এবার সাধনার আমি যদি মনে করি আমার জীবনের এই সাধনার ফল হচ্ছে গিয়ে মুক্তি, সেটাও তো আসক্তি, আমাকে তো সেটার থেকে বেরোতে হবে। তন্ত্র এখানেই আমার সহায়ক। একটা খুব ছোট্ট গল্প বলি, এটার মধ্যে দিয়ে এই বিষয়টাকে আমরা আরো সহজে বুঝতে পারবো। মহাচিনাচার ক্রমের যে তন্ত্র, সেই গোটা গ্রন্থটাতে একটা খুব সুন্দর গল্প মানে কাহিনী রয়েছে, যেখানে ব্রহ্মা তার পুত্র বশিষ্ঠকে একটি মন্ত্র দিচ্ছেন, তারা মন্ত্র। বশিষ্ঠ বহু দিন যাবৎ সেটিকে মানে তার সাধনা করবার চেষ্টা করছে, সেই মন্ত্রটি প্রাপ্ত হওয়ার কিছুতেই করতে পারছে না, বারবার সেটা মানে হয়ে উঠছে না। একটা সময় গিয়ে সে যখন আর কি আর পেরে উঠলো না, তখন সে সেই মন্ত্রটিকেই অভিশপ্ত করে দেওয়ার কথা ভাবলো, যে আমি এই মন্ত্রটিকেই অভিশাপ দেব, আমার দ্বারা এর সাধন সম্ভব না। ওই মানে ওই কি বলে আমাদের রক্তকরবীর রাজার মতন কথা, যে তাকে পেলাম না, তাকে ধ্বংস করাই একরকম পাওয়া। এবার ওই আর কি মানে ওই মন্ত্রটিকেই আমি অভিশপ্ত করব। তখন সে বলা হয় যে একটা দৈববাণী সে শুনতে পেয়েছিল যে তুমি যে পথে এই মন্ত্রটির সাধনা করছো সেই পথটা ঠিক না, সেই কারণে তুমি মানে পাচ্ছ না। তো তখন তাকে নির্দেশ দেওয়া হয়, সে জিজ্ঞেস করে যে আমি তাহলে কোন পথে সাধনা করব? তখন বলছে যে কুলমার্গে গিয়ে তোমাকে সাধনা করতে হবে। বলছে যে সেটা আমাকে কে শেখাবে? বললো যে উপযুক্ত গুরু তোমাকে শেখাবে। আমার গুরু কে হবে? তখন সে
আর কি সেই দৈববাণীতে বলা হচ্ছে যে তুমি মহাচীনে যাও। মহাচীন হচ্ছে অ্যাকচুয়ালি এই মুহূর্তে তিব্বত। তুমি মহাচীনে যাও, মহাচীনে বুদ্ধরূপী জনার্দন, আচ্ছা, বুদ্ধরূপী জনার্দন তিনি তোমাকে এই মন্ত্রের অনুষ্ঠান এবং এই মন্ত্রের সাধন শেখাবেন। তো বশিষ্ঠ সেখানে যখন যাচ্ছে, একটা ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে পাচ্ছে। চারিদিকে দাও দাও করে সব পুড়ে যাচ্ছে, আরেকদিকে প্রচুর মানুষ ভোগ বিলাসে মত্ত হয়ে আছে, মানে মারের পরিবেশটা একদম মার পরিবেষ্টিত হয়ে রয়েছে। মাঝখানে বুদ্ধ শান্ত হয়ে বসে রয়েছে। তখন বলছে যে এটা কি ধরনের সাধনা, এটা কি? তখন বুদ্ধ তাকে শেখাচ্ছে যে কিভাবে ওই এত প্রবৃত্তির মধ্যে থেকে আমি নিবৃত্তিতে কি করে যাব। আমি প্রবৃত্তিকে পরিত্যাগ করছি না, তার থেকে দূরে পালাচ্ছি না, তার মধ্যেই আমি রয়েছি। ওটাই আমার অগ্নি পরীক্ষা। কিন্তু কিন্তু সে আমাকে স্পর্শ করতে পারছে না, আমি নির্বিকার হয়ে থাকছি। তন্ত্র আসলে ওটা খুব কঠিন, ওই আবার প্রচন্ড কঠিন, ওই খড়গের উপর দিয়ে হেঁটে যাওয়ার মতন, বা বাঘকে গলা জড়িয়ে ধরার, নিজের গলায় সাপ, নিজের গলায় সাপ পেঁচানোর মতন। কিন্তু ওটা ওই জন্যই গুরুগম। পূর্ণাভিষিক্ত হওয়া ছাড়া কি তন্ত্র করা কোনো যায় না, নাকি পূর্ণাভিষিক্ত হলে পরেই সমস্ত তন্ত্র করা যায়? হোম, যে তন্ত্রের যে তান্ত্রিক পদ্ধতিতে যে হোম যজ্ঞ, এগুলো করার জন্য তন্ত্রোক্ত হোম করার অধিকারী শাক্তাভিষেক হলে পরে হয়, কিন্তু পূর্ণাভিষেক ক্ষেত্রেই দেখো, যেটা মানে পূর্ণাভিষেকের পরেই গুরু মানে সাধারণত এইগুলো করার আর অনুমতি দেন। যে আসলে দেখো সবটাই তো অ্যাপ্লিকেশন বেসড, যে কোনো সাধন, সে সঙ্গীতের হোক, সে নৃত্যের হোক, কিংবা মানে এই আধ্যাত্মিক পরিসরের যে সাধন হোক না কেন, গুরু নির্দেশ অনুযায়ী কাজ করা উচিত। এবং সাধারণত আমরা এটাই দেখেছি, বা আমাদের বৃহত্তন্ত্র সার আদিতেও এটাই আছে, যে পূর্ণাভিষিক্ত হলে পরে সে অধিকারী হলো এই সমস্ত কর্মকাণ্ডে আর কি, মানে ভাগীদার হওয়ার বা সেই কর্মকাণ্ডে মানে যুক্ত হওয়ার। মানে তার মানে তান্ত্রিক মতে কোনো হোম করতে পারে না, সে উচিত সাধারণ মানুষের করা উচিত নয়, বা করা উচিত নয় থেকে বড় কথা, দেখো প্রত্যেকটা মানুষেরই যেটা আমরা বলি যে ইনিশিয়েশন একটা ব্যাপার। তো যেরকম এই যে ব্রাহ্মণদের উপবীত হয়, সেটাও একটা ইনিশিয়েশন। তাকে সাবিত্রী মন্ত্র দীক্ষা দেওয়া হচ্ছে। একটা মানুষ মন্ত্র জপ করবে, সেটাও একটা ইনিশিয়েশন, যে সে গুরুর থেকে একটা মানে সে মন্ত্র নিচ্ছে, দিয়ে সে জপ করছে, সাধন করছে। তো সেই মার্গে প্রিপারেশন তো সকলে, সেইটাই হচ্ছে ব্যাপার, যে পূর্ণাভিষেক হলে পরে সে তন্ত্রোক্ত ক্রিয়া এবং কর্মকাণ্ডের অধিকারী হলো। এবার সে সেই অনুযায়ী করবে। পূর্ণাভিষেকের পরেও হয়, পূর্ণাভিষেকের পরে সাম্রাজ্য, মহাসাম্রাজ্য, বিভিন্ন স্তর আছে। সে যত উত্তীর্ণ হবে, গুরু তাকে যত মানে বুঝবেন যে সে উত্তীর্ণ হচ্ছে, তত তার এক একটা করে স্তর পার হবে। সেই স্তরে মানে কি করা যায়, আরো উন্নততর ওই অনুভূতি হয়, এবং আরো তন্ত্রোক্ত কিছু কাজকর্ম ক্রিয়াকলাপের অধিকারী হয়। সে তন্ত্রোক্ত ক্রিয়াকলাপের অধিকারী তো সে পূর্ণাভিষিক্ত হওয়া মাত্রই হচ্ছে। আস্তে আস্তে যত দিন যায়, সে বিভিন্ন স্তরের সাধনার অধিকারী হয়ে যায়। মানে একটা মানুষ তন্ত্রোক্ত বিভিন্ন ধরনের যে সাধন প্রক্রিয়া তন্ত্রের, বিল্লমূল, পঞ্চমুণ্ডী, যেগুলো আমরা শুনে এসেছি, এই বিভিন্ন সাধন প্রক্রিয়ার সে অধিকারী হয়। গুরু মানে নির্দেশে সে যত দিন যায়, যত সে সাধনার মধ্যে থাকে, সে একটার পর একটা স্তর পেরোতে পেরোতে সে উত্তীর্ণ হয়। এবং কোনো একটা জায়গায় গিয়ে সে তখন, যেটা আর কি আমরা বলা হয়, যে সে তখন শিবকল্প, যে সে নিজেই শিব, সে তখন নিজেই শিব। যেরকম শিব, সে সংসারেও রয়েছে, আবার সন্ন্যাসেও রয়েছে, দুটো পথেই তার আর কি অগাধ যাতায়াত গতিবিধি। সে তখন নিজেই শিব। শিব থেকে আমাকে সব হতে হবে, মানে শিবের মধ্যে ইন্দ্রিয় আছে, ইকার, ই ধাতুর ইন্দ্রিয় আছে, সেটা যখন চলে যাবে সে কিন্তু সব হলো, সেই সব দেহ পরম শূন্যের প্রতীক হলো। তার হৃদয়ের ওপরেই কিন্তু দেবী অধিষ্ঠান করবেন।
যেটা আমাদের কালীর ধ্যানেও বলা হচ্ছে যে সবরূপ মহাদেব হৃদয়োপরি সংস্থিতন, সেই সবরূপী মহাদেব তো আর কেউ নয়, সাধক নিজেই। নিজে সাধক নইলে ওই শক্তিকে ধারণ করবেন কি করে তিনি? একদমই তাই, সাধকের হৃদয় পদ্মের মধ্যেই তো তিনি অধিষ্ঠান করবেন। যেমন ঠাকুর বলছেন যে বৈঠকখানা করে বসে থাকেন ভক্তের হৃদয়ে, ভক্তের হৃদয়, একদম একদম। ভগবানের এ তো আমাদের বৈঠকখানা। ভাগবতেরও কথা যে নারদকে মানে ভগবান বলছেন ভাগবতে যে আমি বৈকুণ্ঠে থাকি না, যেখানে আমাকে নিয়ে চর্চা হয় আর যারা আমাকে নিয়ে চর্চা করে আমি তাদের হৃদয়ে বাস করি। একদম। আবার চণ্ডীতেও দেখো বলছে যে জনস্য হৃদি সংস্থিতে, প্রত্যেক সর্বজনের হৃদয়ে তুমি সংস্থিত হয়ে রয়েছে। একদম, কি সুন্দর বললি, মানে এটা মানে বোঝা যাচ্ছে তুই খুব সুন্দর স্টুডেন্ট, মানে খুব সুন্দর করে বুঝেছিস, কারণ আমরা প্রত্যেকে ছাত্র হয়েই জন্মাই আসলে। একদমই তাই, একদমই তাই। আমাকে বল, এই আমাদের গোটা জীবনটাই গুরুগম্য। একদম সত্যি তাই। এবং আমরা যেটা বারবার বলি বল স্পিরিচুয়ালে, যে স্পিরিচুয়াল মানে যে পুরোটা আসলে শুধুমাত্র ধর্ম কর্মের রোজকার কি বলবো প্র্যাকটিস তা নয়, আসলে আমরা স্নানটাও করি তো রোজ পরিশুদ্ধ হতে নিজেদের, তেমনভাবে ওই আচার আচরণটাও আসলে মনটাকে তো আর সাবান দিয়ে মাজতে পারছি না, তার জন্য এগুলো দরকার। মানে আমার আত্মশুদ্ধির তো একটা প্রয়োজন আছে। আমি তো বাইরে যা খুশি করতে পারি, হ্যাঁ মানে বাইরে আমি দিনে 3 বার স্নান করতে পারি, কিন্তু সেটা তো বাহ্যি। একদম, আত্মশুদ্ধির তো একটা প্রয়োজন আছে। আমার তোকে আমি তোর দিকে যেন হা করেই তাকিয়ে রয়েছি, তোকে তো অন্য সময় অন্য রূপে দেখি। আসলে ও যখনই আসছে স্টুডিওতে আসা যাওয়ার পথে, দিদি আসছি, দিদি হয়ে গেছে তোর, হ্যাঁ হয়ে গেছে, বেরিয়ে গেল আরেকটা জায়গায় যাব, তো ওই সাইকেলে দেখি। তোর সাথে আমার ওই রকম ইন্টারাকশন এর আগে কখনো হয়নি, মহুয়ার সাথে তাও হয়, যেহেতু বেশ স্টুডিওতে এটা গেড়ে বসে থাকে সারাদিন, মানে যখনই আসি আমি মহুয়াদিকে পাই, মহুয়াদিকে পাস, কি করছো। তো আমাকে একটু বল, মানে তোর এত কম বয়সে এইরকম ইচ্ছেটা জাগলো কেন, মানে কবে তোর মনে হয়েছে তোর এটা অ্যাভেল করা দরকার, এই পথটা যাওয়া দরকার? এবং এর সঙ্গে তোর তো আমি বুঝতে পারছি যে তোর প্রতিদিনের যাপনের কোথাও কোনো বিরোধ নেই, কিন্তু সংসারের মধ্যে থেকেই কম বয়সে কি করে এই দুটোকে ব্যালেন্স করিস? মহু আমাকে জিজ্ঞাসা করতে বলেছে না যে তুই এটা বান্ধবীদের সঙ্গে কি করে ব্যালেন্স করিস, জিজ্ঞাসা করতে। বান্ধবীদের সাথে ব্যালেন্স করা খুব সহজ, মানে ওই প্রত্যেকের মানে বান্ধবীদের সাথে, কারণ অ্যাকচুয়ালি দেখো তন্ত্র তো অ্যাকচুয়ালি শক্তির আরাধনা করে, আর আমি অন্তর থেকে বিশ্বাস করি স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু, প্রত্যেকটা স্ত্রীর মধ্যেই জগৎজননী বিরাজ করছে, এবং তাকে জগৎজননী আখ্যা দিয়ে আমি পেডেস্টালে বসিয়ে দিলাম তা নয়, তাকে জগৎজননী আখ্যা দিচ্ছি মানে স্ত্রী কখনো ভোগের জিনিস হতে পারবে না, আমাকে সেই জায়গায় পৌঁছতে হবে। সে আমার সম, আমি শিব, সে শক্তি, মানে আমরা একই আসনে বসবো, সে আমার সাধন সঙ্গিনী হবে, সে আমাকে সাধন পথে, আমার জীবনটা যদি সাধন পথ হয় সেই পথে আমাকে উত্তরণ করবে। ধর্মপত্নী তো আমরা খুব নরমাল ভাবে ইউজ করে থাকি, একদম। ধর্ম তো এমন নয় যে আমি তোমাকে গোত্রান্তরিত করে দিলাম বলে তোমার আমার ধর্ম তোমার ধর্ম এক, না এটা তো নয়। ধর্মপত্নী ওই হিসেবে, হ্যাঁ ওই হিসেবে আমার স্বধর্মে যে আমাকে সাহায্য করবে আর আমিও তার স্বধর্মে সহায়ক হব। বিষয়টা অ্যাকচুয়ালি খুবই সহজ, মানে আমার কাছে অঙ্কটা চিরকালই খুব সহজ, মানে অঙ্ক কি কঠিন ব্যাপারটা তা নয়, অঙ্কটা খুবই সহজ। আর আমি ছোটবেলা থেকে, হ্যাঁ আমার একটা জিনিস যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমার ঠাকুরদা ভীষণভাবে এই জগতে ছিলেন। ঠাকুরদা গত হলো 2012 সালে, তারপরে আমি যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে একটা লাইব্রেরির মতন, মানে একটা প্রচুর বইপত্র, মানে তাতে কি নেই, বৃহত্তন্ত্র সার, কালিকা পুরাণ, মহানির্বাণ তন্ত্র, মানে অগাধ সম্পদ ছিল। আমার হয় না যে এত মোটা বই বাবা কি রেখে গেছে, কি একটু দেখি পড়ি, প্রথম কিছুই বুঝতাম না। 2012 সাল মানে তখন আমার ওই 12-13 বছর বয়স। কেন সম্পত্তি থাকলে তো একটু দেখে একটু নেড়েচেড়ে সম্পত্তি দেখতে ইচ্ছেই করে, আমাদের কাছে এগুলোই সম্পদ। এবার দেখতাম, পড়তাম একটু করে। একটা দেখো, ওই তুমি যেটা বললে যে আমরা প্রত্যেকেই কিন্তু জন্ম থেকে স্টুডেন্ট, আমরা খুব কিউরিয়াস, আমরা একটা কিউরিওসিটি নিয়ে জন্মাই, আর ওই কিউরিওসিটিটাই আলটিমেটলি আমাদেরকে সমৃদ্ধ করে। তো ওইটা আস্তে আস্তে কিউরিওসিটি বাড়তে যেটা হয় আমার মনে হয় ওই
কোনো কিছু মন থেকে চাইলে হ্যাঁ। সেটা আলটিমেটলি চলেই আসে, মানে যে যাকে চায় সে তাকে পায়, মানে ব্যাপারটা যে যাকে চিন্তা করে সে তাকে পায়, হ্যাঁ, হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে ওরকমই। তো আমিও এরকম বিভিন্ন মানুষের সান্নিধ্য পেতে আরম্ভ করলাম, যারা আমাকে এই পথে আর কি এগিয়ে নিয়ে যেতে এগিয়ে পারে। আছে। তারপরে একদিন হঠাৎ করেই আমার গুরুর সাথে আমার দেখা হয়ে গেল, আমার গুরু শ্রী নিত্যানন্দ তীর্থনাথ, তার সাথে আমার দেখা হয়ে গেল, এবং তার কাছে গেলাম যখন, তখন আমার মনে হলো অঙ্কটা আরও সহজ, মানে অঙ্কটা অ্যাকচুয়ালি জল, মানে এই গোটা পথটা অ্যাকচুয়ালি একটা মানে খুবই সহজ, মানে এটা ওই ওপর থেকে দেখলে আহামরি মনে হচ্ছে, ওই সাধারণ মানুষ যেরকম ভাবে ভাবে আর বিভৎস কিছু, কিন্তু মানে আমি যদি খুব সহজ ভাষায়, যে একটা মানুষকে আমরা বলি না ও খুব আধ্যাত্মিক, কোন মানুষ আধ্যাত্মিক নয়? এক্স্যাক্টলি। প্রত্যেকটা মানুষের একটা ইনার স্পিরিট আছে, এবং প্রত্যেকটা মানুষ তার স্পিরিট অনুযায়ী কাজ করতে চায়, অতএব প্রত্যেকটা মানুষ স্পিরিচুয়াল আমি মনে করি। তো ওই আর কি, মানে আমার গুরুকে পাওয়ার ফলে আমার গুরু অনেক সহজভাবে আমাকে এই জিনিসগুলো বুঝিয়েছে। এবং সত্যি কথা বলবো, আমার যারা গুরু ভাই তারা সব আমার বয়সী ম্যাক্সিমাম, এবং আমরা তো বেশ এগুলো নিয়ে বেশ আমরা আলাপ আলোচনা করি, এটা মানে এটার মধ্যে থাকতে আমরা পছন্দ করি, এই আর কি। তুই যে পূর্ণাভিষিক্ত হয়েছিস কতদিন হলো তোর? আমার প্রায় 1.5 বছর হতে চলল। এখন তুই তার মানে তন্ত্রোক্ত মতে কি কি হোম করার অধিকারী হলি, কি কি যজ্ঞের অধিকারী হলি? তন্ত্রোক্ত অ্যাকচুয়ালি হোমটা তন্ত্রের বলা চলে যে হোম বা যজ্ঞ, এটা অ্যাকচুয়ালি বৈদিক পরম্পরা থেকে তন্ত্র পরম্পরা এসেছে। আচ্ছা। তন্ত্রোক্ত বিষয় অ্যাকচুয়ালি খুব পুজো কেন্দ্রিক, তন্ত্রে না পুজো প্রচুর বেশি, যজ্ঞের অতটা তন্ত্রোক্ত হোম খুব মানে ছোট, খুব মানে খুব মানে পরিসীমিত। তন্ত্রে হোমের পোর্শনটাও খুব শর্ট থাকে। যেরকম বৈদিক কর্মকাণ্ড, আমরা যদি প্রাচীন ভারতের কথা ভাবি, বৈদিক কর্মকাণ্ড পুরোটাই কিন্তু মানে যজ্ঞ কেন্দ্রিক, যজ্ঞ পরম্পরা। তন্ত্রে কিন্তু মূলত পুজো। আচ্ছা। হ্যাঁ, এবং তন্ত্র শক্তি পূজার অধিকারী করে, এবং তুমি যে পূর্ণাভিষিক্ত হচ্ছে, তুমি আমি সে যেই হই না কেন, সে নিয়মিত শক্তি পূজা, অর্থাৎ আমাদের শক্তির মধ্যে দেখো অ্যাকচুয়ালি ত্রিশক্তি বলা হয়েছে, দুর্গা লক্ষ্মী সরস্বতী নয়, কিন্তু তন্ত্রে ত্রিশক্তি মানে হচ্ছে কালী, তারা, ত্রিপুরা। মানে কালী প্রথম মহাবিদ্যা, তারা দ্বিতীয় মহাবিদ্যা, এবং ত্রিপুরা সুন্দরী তৃতীয় মহাবিদ্যা, এই তিনজন। এবং ভারতবর্ষকে যদি 3 ভাগ করা হয় তাহলে 3টে ক্রান্তা হয়। ক্রান্তাটা কি, এটা খুব ইন্টারেস্টিং, এটার সাথে একটা জিওগ্রাফিক্যাল একটা ব্যাপার আছে। ভারতবর্ষে যখন প্রথম সূর্যর আলোকটা পড়ছে, তখন যে অবস্থাটা থাকে সূর্য এবং ভারতবর্ষের, সেখানে একটা মানে জিওগ্রাফিক্যাল লোকেশনটা ওইভাবে ভাগ করা হয় যে সূর্য নারায়ণ, তাহলে নারায়ণ যেখানটা অবস্থা তার রয়েছে, সূর্য এক্স্যাক্টলি যেই পয়েন্টে রয়েছে, সেই পয়েন্টটা হচ্ছে বিষ্ণুক্রান্তা। আচ্ছা। সেই পয়েন্টটা যতটা কভার করছে ভারতবর্ষকে, সেটা হচ্ছে বিষ্ণুক্রান্তা। যখন সূর্য প্রথম ভারতবর্ষের ওপরে মানে সকালবেলা মানে প্রভাত ফলে আলোটা যেটা পড়ছে, তো সেই পয়েন্টটা বিষ্ণুক্রান্তা, সেটা আমাদের ইস্টার্ন পার্টটা। নর্দার্ন পার্টটা হয়ে যায় হচ্ছে রথক্রান্তা, মানে সেটা সূর্যের রথ। আর তারপরেরটা হচ্ছে ঘোড়া, মানে অশ্বক্রান্তা। এই 3 ভাগে মানে সাউদার্ন পার্টটা হয়ে যায় অশ্বক্রান্তা। তো আমাদের বিষ্ণুক্রান্তা যেটা, সেটাকে বলা হয় কালীকুল, আমরা যেই পোর্শনে থাকি। আর তারপরে নর্দার্ন পোর্শনটা হয় আর কি তারার কুল, আর দক্ষিণ ভারতটা হয়ে যায় ত্রিপুরার কুল। এরকম ভাবে 3টে কুলে আর কি ভাগ করা হয়েছে। তো আমাদের এখানের কালীকুল পরম্পরায় যে তন্ত্রোক্ত বিভিন্ন ক্রিয়া, মানে মূলত সেটা কালী উপাসনাই। কালী উপাসনাটাই অ্যাকচুয়ালি পূর্ণাভিষিক্ত হওয়ার পরে একটা মানুষ, সে কালী হোক বা ত্রিপুরা হোক, যে তার ইষ্ট, সে তার নিয়মিত ইষ্ট পূজা করবে, ইষ্টের হোম করার সে অধিকারী, এবং বিভিন্ন আরও দশমহাবিদ্যার বিভিন্ন যে দেবী রয়েছে এবং জগদ্ধাত্রী, এই বিভিন্ন পুজো অর্চনার সে অধিকারী হয়। মূলত তন্ত্রোক্ত সমস্ত ক্রিয়াকলাপের সে অধিকারী হয়, এবং তন্ত্রে যে হোমগুলো হয় আর কি, সেই হোমগুলো সে করতে পারে। প্রতিদিন তোকে একটা তো কিছু নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়, নিত্যকর্ম। হ্যাঁ, নিত্য পূজাটা যেটা করছি, এর বাইরে আর কিছু একটা যেটা খুব তন্ত্রের খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে তন্ত্রের তর্পণ হয়। আচ্ছা। তর্পণ হয়, দেখো
পঞ্চমকারের কথা তো আমরা সবাই শুনেছি, পঞ্চমকার। এই পঞ্চমকারটা বেসিক্যালি কি আমরা জানি যে মৎস্য, মাংস, মদ, মুদ্রা এবং মৈথুন। এবার লোকে ভাবতেই পারে যে বাবা, যেইগুলোতে মানুষের সব থেকে বেশি প্রবৃত্তি আসতে পারে সেগুলোকে সাধনে, সেগুলোকে ব্যবহার করেই তো আমি নিবৃত্তির পথে যাব। মানে তাকে আমি ভোগের বিষয় ধরছি না, সেটাকে আমি আমার সাধন পথে আমি এমন ভাবে রাখছি যাতে করে ওগুলো আমার হার্ডলস, ওগুলোকেই আমি অর্পণ করে দিচ্ছি তার উদ্দেশ্যে। অতএব সেগুলো আমাকে আর মানে অ্যাট্রাক্ট করবে না, সেগুলো আমি তো তার চরণে দিয়ে যাচ্ছি অনবরত। এই প্রত্যেক দিন যেটা হয়, মানে পূর্ণাভিষিক্ত তান্ত্রিকদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তারা তর্পণ করে। প্রত্যেক দিন তারা তর্পণ করে, নিত্য তর্পণটা, তর্পণ একটা নিত্যকর্ম, মানে তান্ত্রিকের নিত্যকর্ম হয়ে যায়। কি যে সে যখন কোষা আর কি কোষা নিচ্ছে, কোষাতে আর কি যেরকম গঙ্গা জল নেয় আর কি, সে গঙ্গা জলের বদলে সেখানে কারণামৃতই নিচ্ছে, বা সে নিত্য পাত্র স্থাপন করছে, পাত্রে কারণামৃত নিচ্ছে। সেই কারণামৃত এবং তার সাথে শুদ্ধি বলা হয়। শুদ্ধি হচ্ছে বেসিক্যালি 5 রকম আইটেম, মানে 4 রকম আইটেম দিয়ে তৈরি হয়। চালে হলুদ মাখানো থাকে, হলুদের সাথে লেবুর রস মাখানো থাকে, আদার রস মাখানো থাকে, তার সাথে লাল চন্দন, সাদা চন্দন, এগুলো খুব গূঢ় প্রক্রিয়া আর কি। এগুলো বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে সেটা নির্মাণ করা হয়। ওটাকেই পঞ্চমকারের বাদবাকি মকারগুলো, মানে মাংস, মৎস্য, মুদ্রা এবং মৈথুনের প্রতীক ধরা হয়। আর ওই কারণামৃত তো সে নিচ্ছেই, সেটাকে নিয়ে সে তর্পণ করে। বিভিন্ন দেব দেবী, ঋষি, গুরু, তাদের নামে তর্পণ করে। এই তর্পণটা তার একটা নিত্যকর্ম তান্ত্রিকের। ফলত আর কিছু করতে হয় তোকে রোজ? দেখুন, আমি তো প্রথমেই বললাম ত্রিসন্ধ্যা গায়ত্রীটা একটা, ওটা তো হলোই। প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে একটা খুব পূর্ণাভিষেকের একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলি। পূর্ণাভিষিক্তরা আসন ব্যবহার করে না। আচ্ছা, মানে পুজোর সময় হয়তো সে আসন নিল, কিন্তু তার আসনটা কম্পালশন নয়। ওই যে আমি তো গোটা ব্রহ্মাণ্ডটাই তো আমার, মানে আমার গোটা ভূমিটাই আমার আসন। সে যখন শয্যায় বসবে, সেই শয্যাটাকেই সে একটা মৃতদেহ সমান ধরে নেবে, যে এই মৃতদেহ সেই সবরূপী আসনের উপরেই আমি বসছি, আমার শয্যাটাই আমার সবরূপী আসন, আমি সেখানে বসেই। ওই জন্য পূর্ণাভিষিক্ত ব্যক্তিরা বা তারও ঊর্ধ্বেও যারা আছে, সাম্রাজ্যাভিষিক্ত বা মহাসাম্রাজ্যাভিষিক্ত, তারা সকালে উঠে প্রথম যেটা করে সেটা হচ্ছে প্রাতকৃত্য। প্রাতকৃত্য কি? সকালে উঠেই সে গুরু মন্ত্রাদি জপ করে, গুরু পঞ্চক স্তোত্র জপ করে, গুরুকে স্মরণ করে, গুরুকে নিজের সহস্রারে চিন্তা করে, এবং তারপরে হৃদয়ে ইষ্টকে চিন্তা করে, ইষ্ট মন্ত্রাদি জপ করে, এবং অবশেষে সে ব্রহ্মচিন্তন করে। ব্রহ্মচিন্তনটা কি? যে ইষ্ট, তার মধ্যে গিয়ে আমার গুরু মিশে গেল, তার মধ্যে আমার গুরু প্রদত্ত মন্ত্র মিশে গেল, তার মধ্যে গিয়ে আমি মিশে গেলাম, তারপর ইষ্ট সে বিলীন হয়ে গেল এক মহাশূন্যে। এই চিন্তনটা আলটিমেটলি একটা বিরাট বড় ভয়েডনেস, স্পেস। তো এই ব্রহ্মচিন্তনটা তাকে করতে হয়, দিয়ে ব্রহ্মমন্ত্র সে জপ করে। এটা হচ্ছে তার প্রাতকৃত্য। তারপরে তো সে সাধারণ মানুষ যা করে, দাঁত মাজে, সকালবেলা উঠে স্নান করে, সবই করে। তারপরে সে সন্ধ্যা করে, ত্রিসন্ধ্যা করার পর সে ইষ্টের পূজা করে, গুরু পূজা করে, ইষ্টের পূজা করে, এবং গুরু এবং ইষ্টের তর্পণ করে। এটা তার নিত্যকর্ম। বাবা, তুই এই রোজ স্টুডিওর কাজ করে এগুলো রোজ করতে পারিস তো? হ্যাঁ, সকালবেলা উঠে করে নি। তারপর রাত্রে, তারপরে সে যখন অবসর আর কি সে হচ্ছে, মানে সে তার নিত্য কাজকর্মের মধ্যে থেকে যখন সে অবসর পাচ্ছে, তখন সে আবার গুরুপাদুকা মন্ত্র রাত্রে জপ করে, এবং গুরুপাদুকা মন্ত্রটা খুব ইম্পর্টেন্ট। গুরুপাদুকা মন্ত্র সে জপ করে, ইষ্ট মন্ত্র জপ করে, দিয়ে তারপরে সে আবার ঘুমিয়ে পড়ে। এই মানে তার এটা একটা মানে ওই আমার ডেইলি লাইফস্টাইলের সাথে অঙ্গাঙ্গিভাবে একটা সম্পৃক্ত হয়ে যাবে। মানে সেটা কোথাও গিয়ে ভিন্ন নয়, এবং সেটাকে আমি আলাদা করে খুব বড় করে দেখছি না, সেটা এমন ভাবে মিশে আছে ওই চায় চিনি মেশানোর মতো, আরো চায়ের মিষ্টত্ব বাড়াচ্ছে। ঠিক। আর তার মানে বুঝতেই পারছেন যে আর্যর কাছ থেকে আজকে আমরা যেটা বুঝলাম, যে আসলে তন্ত্র মতে পুজোটা করা
বা নিজেকে দীক্ষিত করে সেই পথে সাধনা করে যাওয়াটা খুব ভয়ার্থ কোনো ব্যাপার না, কিন্তু কঠিন তো বটেই। কারণ সত্যি সেটা খাড়ার উপর দিয়ে হাঁটার থেকেও কঠিন। ওকে গলা জড়িয়ে ধরে রেখেছি, ভাবতেই পারি না, বা নিজের গলাতে নিজেই সাপ পেঁচাচ্ছি ভাবনার বাইরে। অবভিয়াসলি সেটা ভীষণ কঠিন, বুঝতেই পারছেন। তো আজকে এই যে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা বুঝতেই পারছি যে তন্ত্র মানে কোনোভাবেই কোনো ভয়ের ব্যাপার নয়, কিন্তু কঠিন তো বটে, সাংঘাতিক কঠিন। এবং আমি বলবো এত অল্প বয়সী ছেলে, একটা বাচ্চা ছেলেই আমাদের কাছে, সে যদি তার প্রফেশনাল লাইফের সঙ্গে সঙ্গে এই সাধন মার্গে অনায়াসে চলতে পারে, তাহলে আমার মনে হয় ওই ভালোবাসাটা এবং ওই ডেডিকেশনটা কি পরিমাণ চূড়ান্ত জায়গায় আছে তোরও, সেটা সত্যিই আমাদের শিক্ষণীয়। এবং এই ডেডিকেশন, এই শিক্ষাটা, এই দীক্ষাটা জীবনের প্রতি বোধহয় ভীষণ দরকার। তাহলে আমরা সত্যি প্রতিদিন বোধহয় স্পিরিচুয়ালিটি নিয়ে আঁকড়ে ধরেই বাঁচতে পারবো, আমাদের পথটা ভুলভাল হয়ে যাবে না। একদম শেষ জায়গায় চলে এসেছি। তুই লাস্ট মোমেন্টে, মানে আবার কাজে ঢোকার আগে তুই কি বলে যাবি যে এখন এই যে অনেক কিছু দেখানো হয়, বেশ এটা উগ্র কাপড় চোপড়, যেখানে আমরা ছিলাম সেই জায়গা থেকে আমরা সরে এসে, আশা করি আজকের আলোচনায় আমাদের যারা বন্ধুরা আছেন তারা অনেকেই বুঝতে পারছেন যে এগুলো ভয়ের একেবারেই ব্যাপার নয়। এটা কোথাও একটা প্রশান্তি দেয়, মনটাকে আরো অনেক বড় করে পরমাত্মার সঙ্গে মিলতে সাহায্য করে। তুই মানে তোর কি মেসেজ, তুই কি বলতে চাস আমাদের বন্ধুদের? আমি একটাই কথা বলতে চাই যে তন্ত্র কোনো ম্যাজিক নয়, যেটা অনেকেই ভাবে যে তন্ত্র বোধহয় একটা বেশ ম্যাজিক কিছু, মানে এটা হচ্ছে না একটু করে, এটা হচ্ছে না ওটা একটু করে দেওয়া যাবে এইটার মাধ্যমে। তন্ত্র ওরকম কিছু নয়, সেটা একটা নিত্য সাধন পথ। এবং হ্যাঁ, ভয়াবহ বটে, কিন্তু গুরুর সহায় থাকলে তখন গোটা জীবনটাই তো ভয়াবহ, বলো। একদম একদম, সেই তো আমাকে উদ্ধার করে যাবে প্রত্যেক মুহূর্তে। আমরা প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোই জীবন হাতে, একদম সেখানে গুরুই সহায়। এবং আরেকটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে যে তন্ত্র সম্পর্কে অনেক মিসকনসেপশনস রয়েছে বিভিন্ন মানুষের, যে মানে যেটা হয় আর কি, যে ব্ল্যাক ম্যাজিক, ডার্ক, হ্যাঁ খুব, মানে শ্মশানে গিয়ে এই করলো সেই করলো, এর মাথা, ওর চুল, এর ওই, এর সেগুলো আসলে নয়, একদমই নয়। হ্যাঁ, কিছু জিনিস আছে, সেগুলো একটা ট্র্যাডিশনাল প্র্যাকটিসের মধ্যে কিছু জিনিস চিরকাল ছিল। সাবর তন্ত্র, যেটা মানে তন্ত্রেরও তো বিভিন্ন দিক আছে। তন্ত্রের একটা ফিলোসফিক্যাল দিক আছে, তন্ত্রের একটা যৌগিক, যেটা আর কি যৌগিক প্র্যাকটিস রয়েছে, ঠিক আছে। তন্ত্রকে নিত্য ক্রিয়াকর্ম, পূজা অর্চনার মধ্যে দিয়ে যাপন করা, সেটা একটা দিক। আবার এই যে বিভিন্ন প্রয়োগ যেগুলো হয়ে থাকে, সাবর তন্ত্র মানে ট্রাইবাল রিলিজিয়ন থেকে বা ট্রাইবাল কাল্ট থেকে বিভিন্ন জিনিস আমাদের তন্ত্রে এসেছে, এবং সেটা তাদের মতন করে তারা প্র্যাকটিস করছে, সেটা আছে বিভিন্ন জায়গায় আছে। সেটাকেও বাদ, আমরা যেরকম ধরো একটা কোনো জায়গার আমরা ফোক বিলিফকেও বাদ দিতে পারি না, আবার মেইন স্ট্রিম বিলিফকেও বাদ দিতে পারি না। দুটোকে নিয়েই তো একটা কাল্ট তৈরি হয়, একটা কালচার তৈরি হয়। তো তন্ত্রের মধ্যে দুটোই আছে। ভুলটা আমরা এটা করি যে আমরা ভীষণভাবে জেনারেলাইজ করে দিই, আমরা ভীষণভাবে একটা ফ্রেমওয়ার্কে আনতে চাই। আদতে এটার কোনো ফ্রেমওয়ার্ক নেই। আমাকে আমার গুরু যা দেবে, আমার গুরু যেভাবে শেখাবে, আমি সেভাবে শিখব, আমি সেভাবে যাপন করব। এটা কঠিন হতে পারে, তবে এটাকে নিয়ে ওই আজকাল আমরা খুব দেখতে পাই যে একটা খুব কালচার এটাকে নিয়ে তৈরি হচ্ছে, যে সবাই বেশ একটা মানে কোনো রকম একটা সেজে গুজে বসে পড়ছে, আর তারা অনেক কিছু করে দিচ্ছে। আদতে সেটা নয়, নিজের কর্মটা নিজেকেই করতে হয়, গুরু সেখানে সহায়, ইষ্ট সেখানে সহায়, একদম। এবং আলটিমেটলি কর্মটা আমার। আর তন্ত্র আমার স্বধর্ম এবং আমার নিজের কর্মকে সঠিকভাবে করা, সঠিকভাবে যাপন করার একটা প্রণালী, একটা প্রক্রিয়া। তার মধ্যে থাকতে হয়, সেটাকে যাপন করতে হয়। সেটা ম্যাজিক নয় যে তুড়ি মারলাম কিছু একটা হয়ে গেল।
থ্যাংক ইউ আর্য। আপনাদের নিশ্চয়ই আমি জানি খুব ভালো লেগেছে। আমরা আগামী সপ্তাহে আগামী মঙ্গলবার আবারও ফিরে আসবো, আমি আর মহুয়া। ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শুধুমাত্র প্যাস্টাল স্পিরিচুয়াল, আপনারা আমার সকলের ভালো থাকার পাশে আছে।